হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ 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 তোমাদের কথা দিয়েছিলাম আজকের ঘটনাটা খুবই ভয়ের। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে পাশে থেকো। হ্যাঁ, হাওড়া কদমতলা থেকে আজকে সুপর্ণা চৌধুরী আমাদের ঘটনাটা শেয়ার করেন। সুপর্ণা চৌধুরী আমাদের আজকে হাওড়া কদমতলা থেকে ঘটনাটা শেয়ার করেন। দিদিভাই বলেন, আমার জীবনে এত ভৌতিক ঘটনা বাস্তবে যে কোনোদিন ঘটতে পারবে আমি কোনো দিন ভাবিনি। দিদিভাই বলেন, আমি ছোট থেকে পুজো পার্বণ নিয়ে থাকি। আমার বাড়িতে বিশাল বড় মন্দির আছে। দীর্ঘ 25 বছর ধরে আমার বিবাহিত জীবনে আমি কোনোদিনই সুখী হতে পারিনি। আমার কোনো না কোনো একটা প্রবলেম, বাধা। মা বাবার কাছে যখন ছিলাম তখন আমি খুব সুখে শান্তিতে আদরের কন্যা সন্তান ছিলাম। আমাকে দেখাশোনা করে যখন বিয়েটা দেয়, আমার হাওড়াতেই বিয়ে হয়, কিন্তু কদমতলায় না। ঘটনায় আসছি, পুরো ঘটনাটা শোনো। আজকেরও ঘটনায় কিন্তু রয়েছে আমাদের প্রশ্ন, সবাইকে মনোযোগ সহকারে ঘটনাটা শুনতে হবে। দিদিভাই বলেন, আমি বিয়ের পর থেকে কোনোদিন সুখী হইনি। আমার হাজবেন্ড আমাকে কোনোদিন কেয়ারনেস, যেটা বলে মানুষের প্রতি ভালোবাসা, যে তোমার কি হয়েছে, কোনো দিন বলিনি। যদি জ্বর হতো শুয়ে থাকতাম, মা বাবা আসতেন। আজ আমার মা বাবা কেউই নেই। বিবাহিত জীবনে 25টা বছর কোনো রকম কাটে। আমার একটি কন্যা সন্তান হয়। এখন বর্তমানে ওর বয়স হচ্ছে 18 বছর। আমি জীবনে অনেক সাফার করেছি, অনেক। আমি এখন যদি বলতে বসি, হয়তো এই ঘটনার শেষ কোথায় গিয়ে হবে আমি জানি না। তাই আমি মূলত জিনিসগুলো ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, আমাদের সুপর্ণা দিদিভাই বলেন, হাওড়ায় আমাদের একটি বাড়ি ছিল, মানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে যৌথ ফ্যামিলি হওয়াতে 25টা বছর আমাকে খুব জ্বালাতন করেছে। খুব, যা থেকে শুরু করে ভাসুর থেকে শুরু করে শাশুড়ি মা থেকে শুরু করে এমনকি একজন বিধবা ননদ বাড়িতে থাকতো, বিধবা ননদ, সেও আমাকে খুব জ্বালাতন করতো। মুখের উপর কোনো দিন কাউকে কিছু বলতে পারিনি। আস্তে আস্তে যখন বয়স হচ্ছে, আমিও তো বৃদ্ধা হচ্ছি, আমার হাজবেন্ডকে বললাম, চলো না, অনেক তো হলো, এবার একটা কোথাও বাড়ি দেখি, এই বাড়িটা থেকে আমাদের বেরোতে হবে। তো আমার হাজবেন্ড বলল, দেখো বাড়ি দেখো, আমি তো বাড়ি বলছি না যে আমি এইখানেই থাকবো, অন্য কোথাও যাব না। আমার হাজবেন্ডও দেখতো তার সাথেও কি ব্যবহার হতো, সেও আমার সাথে ব্যবহার ভালো করেনি। যাই হোক, এবার ঘটনায় ফিরি। আমি কদমতলায় একটা ফ্ল্যাট বাড়ি কিনি। কদমতলায়। এবার বাড়িটা কেনার আগে আমি, যেহেতু খুব একটা টাকা নিয়ে নামিনি, বাড়ি বা জমি কেনার বরাবর শখ ছিল না। কোনো তৈরি করা বাড়ি না হলে ভেবেছিলাম একটা ফ্ল্যাট কিনবো। তো সেরকম মূল্য আমার কাছে ছিল না, খুব টাকা দিয়ে আমি কিনতে পারবো। অনেক লোকের সাথে আমার হাজবেন্ডের যোগাযোগ আছে যারা প্রোমোটারি করে, এরকমই একজনের সাথে আমাদের পরিচয় হয়। ওনার নাম হচ্ছে রাজা মল্লিক। পরিচয় হয়। তো আমার হাজবেন্ড রাজাদাকে বলল যে, আপনি আমার বাড়িতে যাবেন, আপনার সাথে আমার মিসেস কিছু কথা বলবে। আমার সাথেও ভালো সম্পর্ক ওনাদের, মানে ওনার ওয়াইফের, ওনার মেয়ে ছেলে, সবার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মুখে আলাপ। রাজাদা একদিন সন্ধ্যাবেলা এসে বলল, বৌদি কি ব্যাপার, আপনি হঠাৎ ডেকেছেন? দাদা ভাই বলল। আমি বললাম যে, রাজাদা এরকম দেখুন, সবই তো জানেন, সবই জানেন, কি আর নতুন করে বলবো, আমার একটা ফ্ল্যাট বাড়ি বা তৈরি করা বাড়ি চাই। তখন রাজাদা বলল, হাতে একটা ফ্ল্যাট বাড়ি আছে, মানে ফ্ল্যাট আছে, যদি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারেন। তখন আমি বললাম, হ্যাঁ এরম করে বলছেন কেন, নেবার জন্যই তো বলছি। রাজাদা বলল, অ্যাকচুয়ালিও যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটায় কেউ বসবাস করতে পারে না। আসলে ওই ফ্ল্যাটে
আজ থেকে প্রায় ধরে নাও 7 বছর আগে, 7 সাড়ে 7 বছর আগে প্রথম যারা ফ্ল্যাটটা কেনে তারা কোনো কারণে ওই বাড়িতে জানা যায়নি, স্বামী স্ত্রী দুজন ছিলেন, দুজনই ওই ফ্ল্যাটে সুসাইড করে, মানে বিষ খেয়ে নেয়। একজন সোফায়, একজন মেঝেতে পড়েছিল, তাদের মৃতদেহ পচা গলা অবস্থায় উদ্ধার হয়। তো ওর পরে মোটামুটি দেখো, একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনছো বা ভাড়া নিচ্ছ, তুমি তো গিয়ে হট করেই বলবে না যে না আমি এই বাড়িটা নিয়ে নেবো, বা আমি এই বাড়িটা ভাড়া নেবো, বা আমি এই ফ্ল্যাটটা নিয়ে নেবো। সেটা কখনোই না। তুমি ওখানে যাবে, দুই একজনের সাথে আলাপ করবে, জিজ্ঞেস করবে। তো সেই ফ্ল্যাটটা ওরকমই সবাই আসতো নিতে, কিন্তু কেটে যেত। লোকে সত্যি কথা বলতো যে দেখুন এইখানে কিন্তু এরকম হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে, তারপর থেকে কেউ অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাটটা নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেননি। তো রাজাদা বলেন যে বৌদি, আপনারা যদি নেন, আপনারা তো ফ্ল্যাট খুঁজছেন, দেখুন ওই ফ্ল্যাটে কিছু আছে নাকি, এইটা হচ্ছে গল্প কথা। কেউ বলে যে রাতের বেলা নাকি স্টিল প্রেশার শব্দ হয়, মিক্সি চালানোর শব্দ হয়, তারপর নাকি মানে ঘরের ভিতরে মনে হয় সেই ঠুকঠাক শব্দ, বন্ধ, কিন্তু বন্ধ অবস্থায় পড়ে আছে 7 বছর ধরে। কিন্তু ওই ফ্ল্যাটে মানুষ তো আছে, সিঁড়ি দিয়ে নামছে, ভয় পায় সবাই। ওইখান থেকে যখন পাস হয় তারপর নাকি ফিসফিসানির শব্দ হয় মহিলার। এরকম অনেকেই বলেছে রাতের বেলা নাকি পূর্ণিমা অমাবস্যায় খুব কম মধ্যরাতে কান্নারও শব্দ শোনা যায়। তবে এগুলো ফ্ল্যাটের লোকের কথা, আদৌ আমি জানি না। যদি আপনি বৌদি নিতে চান তাহলে আমি ওই ফ্ল্যাটটা কম টাকাতে সেল করে দেবো। আমি রাজাদাকে বললাম কত টাকায়? রাজাদা আমাকে হঠাৎ বলে বসলেন যে বৌদি আপনি বলেন কত টাকা দেবেন, ওরেই তো আছে, একজন যদি থাকে তাতে অসুবিধা কি, আপনি বলুন। এই যখন কথাটা বলল আপনি বলুন, ব্যাস আমি তখন ওনাকে আমার যা সামর্থ্য আমি বলে বসলাম। উনি আমাকে বললেন ঠিক আছে বৌদি, আপনার মূল্যতেই আপনাকে আমি ওই ফ্ল্যাটটা দেবো, আপনি রেজিস্ট্রিটা করে নেন। আমি খুব খুশি। আমি অ্যাকচুয়ালিও যেখানে 25 বছর ধরে ঝুলছিলাম ওখান থেকে বেরিয়ে যাব এইটাই মনে করে আমি পরের মাসে রেজিস্ট্রি করে আমি নতুন ফ্ল্যাট, আমার কাছে নতুন নতুন ফ্ল্যাটে আমি গেলাম। আমি 3 দিন ধরে লোক লাগিয়ে পুরো ফ্ল্যাটের ঝুল থেকে শুরু করে, কালার পরিবর্তন করা থেকে শুরু করে, বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে, যে প্লাম্বিংয়ের কাজগুলো থাকে সব কিছু করি। কারণ এতদিন যাবৎ সবই বন্ধ, জল খুললে লাল ঘোলাটে জল, পাইপ হয়তো ভিতরে জং ধরে গেছে, সব কিছু করালাম। করিয়ে আমি একটা পুজো দিয়ে আমি ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটে যাবার পর আমার সাথে শুরু হলো এইবার ঘটনা। আমি কোনো সময় ভাবিনি যে সত্যি বাস্তবে ভূত প্রেত এইসব আদৌ কি হয়। এটা আমার কাছে সব সময় একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। দূর, ওসব কিছু হয় না, এগুলো লোকের হচ্ছে বানানো কথা। যারা মরে গেছে তারা চলে গেছে, আবার তাদের আত্মা এখানে থাকে নাকি? আমাদের সুপর্ণা দিদিভাই বলেন, সোনা ম্যাডাম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, একদিন রাতের বেলা খুট 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 করে শব্দ হচ্ছে। ঠিক শব্দটা কেমন, যদি একটা বাটখারা যে হয় না, আমরা মানে যে বাটখারা থাকে দাড়ি পাল্লায় যে মাপা হয়, একটা বাটখারা যদি 500 বা 100 গ্রামের নিয়ে যদি টাইলস বসানো তো মেঝের মধ্যে যদি কেউ ঠুক 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 করে মারে একটা শব্দ আসে, ওই রকম শব্দ হচ্ছে। রাত প্রায় আনুমানিক 1:30 থেকে 2টোর মধ্যে, পারফেক্ট টাইম বলতে পারবো না, 1:30 থেকে 2টোর মধ্যে আমি উঠলাম। প্রথম রাত, কিন্তু যেদিন ঢুকেছি প্রথম রাতে, বড় করে পুজো করিনি, কাউকে বলিও নি, নিজের ঘর মানে ফ্ল্যাটে নারায়ণ পুজো দিয়েছি, সব ফ্ল্যাটে গিয়ে পুজো দিয়ে এসেছি। সবাই তো মুখের দিকে হা করে দেখছে যে না জেনে কিনলো, সবাই একটা মানে ভয় ভয়। আমি জানি হয়তো কাউকে নেমন্তন্ন করলে ভয়তে আসবে না, সেখানে লোককে বলা না আসলে একটা খারাপ দেখায়। তো আমি কাউকে না বলে আমি পুজোটা করিয়ে
সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে রুমে গিয়ে আমি প্রসাদ দিয়ে আসি। আর আমাদের বাড়ির কেউই চায়নি, কারণ তারা কখনোই চায়নি যে ওখান থেকে বেরোই। 25 বছর যেরমভাবে আমাকে পিসছিল, শেষ সময়ও ভেবেছিল আমাকে পিষেই ওরা খাবে, তো কেউ আসেনি। এবার সুপর্ণা দিদিভাই বলেন, ম্যাডাম আমি রাত্রেবেলা উঠলাম, উঠে আমি বেডরুমের দরজাটা খুলি, আমি দেখলাম আমার মেয়ে পাশের রুমে অগরে ঘুমাচ্ছে, আমার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছিল। আমি উঠে ওই যে খুট 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 করে শব্দটা হচ্ছে, শব্দটাকে অনুসরণ করে আমি এগোচ্ছি। আমি দেখলাম রান্নাঘরের মেঝেতে একটা মেয়ে বসে কিছু একটা মাটিতে ঠুকছে। হ্যাঁ, আমি বলে বোঝাতে পারবো না, মেয়েটার চুলটা পুরো মুখের সামনে পড়ে আছে, আর মেয়েটা একদম কুঁজো হয়ে পা ভেঙে মাটিতে বসে আছে। আমি দেখা মাত্র আমার সারা শরীর না চিনচিন করে উঠল, আমার শরীরের ভেতর থেকে ঘাম বেরোতে শুরু করলো। আমি তোমাদের বলছি আমারও গায়ে একটা শিহরণ জাগলো। ঘরে 3জন মানুষ রয়েছে, সেখানে একটা মেয়ে রাতের বেলা 1:30-2টোর সময় ঘরের মেঝেতে মেয়েটা আওয়াজ করছে। দিদিভাই ওখানেই কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছেন, বলে ম্যাডাম আমি দিশেহারা, আমি ভাবলাম আমি কেন এলাম, এবার যদি মেয়েটা আমার দিকে ঘুরে তাকায়, মুখ যদি তুলে আমার দিকে দেখে, আমি হয়তো জীবনের মতো আজকে লাস্ট আমার রাত। আমি মেয়েটাকে অনুসরণ করতে করতে আবারও পেছনে ব্যাক করি, তাকিয়ে রয়েছি মেয়েটারই দিকে। আমি কোনো রকমে এসে আমার গেটের সাথে বেডরুমের ধাক্কা খাই। আমি বেডরুমের ভিতর ঢুকেই সাথে সাথে দরজাটা বন্ধ করে দিয়ে আমি রীতিমতো কাঁদি, ভয়তে কাঁদছি, কান্নাটা ভয়ের, 2 চোখ ভরে আমার চোখে জল, আমি কাঁদছি। আমার হাজবেন্ড আমার হাউমাউ করে কান্না শুনে বলল, এই কি হলো, তুমি এত রাতে কাঁদছো? এই সুপর্ণা কি হয়েছে, বাজে স্বপ্ন দেখেছো? আমি বললাম, না না আমি বাজে স্বপ্ন দেখিনি, আমার জীবনটাই বাজে, আমি কি করব বলো তো? আমাকে আমার হাজবেন্ড বলল, সুপর্ণা হয়েছেটা কি বলবে, এরকম হেয়ালি করে কথা বলছো কেন, কি হয়েছে? রাজাদাকে যেরকম বলেছো রাজাদা সেরকমভাবে তো সব জেনেই ঘরটা দিয়েছে, হয়তো আমার হাজবেন্ড কিছু বুঝতে পেরেছিল, তার জন্যই কথাটা বলে। আমার হাজবেন্ড আমাকে হাতটা ধরে খাটে বসিয়ে বলল, সুপর্ণা কি হয়েছে বলো তো, কিছু দেখেছো? আমি সবটা বললাম। আমাকে বলল, কি করব বলো তো, আমি তো দিশেহারা হয়ে গেলাম, আর তো আমার কাছে কোনো পুঁজি নেই যে আমি অন্য কোথাও কিছু দেখব। আমার হাজবেন্ড মাথায় হাত দিয়ে বসে আছে, চরম পরিস্থিতি আমাদের খারাপ, কি করব, আমাদের যাবার আর কোনো জায়গা নেই। 25 বছর ধরে যেখানে আমি কষ্টে প্রত্যেকটা দিন ভোগ করেছি, সেখানে আমি ফিরে যাব না। তার সাথে আমি যাই হোক ভূতের সাথে থাকবো, আত্মার সাথে বাস করব, ওখানে যাব না। আমাদের সুপর্ণা দিদিভাই বলেন, ম্যাডাম এবার শুরু হলো আমার লড়াই। আমি যখনই ভয় পেতাম, যখনই কোনো আওয়াজ শুনতাম, তখনই আমি মনে করতাম আমার শ্বশুর বাড়ির মানুষগুলোর কথা। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির মানুষগুলোর কথা, আমার সাথে কীরকম গালি গালাজ, নোংরা কথা, অত্যব্য ভাষায় তেড়ে মারতে আসা, এই জিনিসগুলো আমি মনে করতাম। একা একা কাঁদতাম। হঠাৎ কয়দিন সব কিছু বন্ধ, সব কিছু। আমার হাজবেন্ড তখন বলল, আসলে তুমি জানো তো, রাজাদা বলেছে না তোমাকে এখানে মারা গেছে 2জন, হয়তো তুমি তার জন্যই এসব মনে ভেবেছো, দেখেছো, দেখো কিছু তো হচ্ছে না। বেশ আমরা দেখতে দেখতে 5টা মাস কাটিয়ে ফেললাম। 5টা মাস কিচ্ছু নেই, একদম সুন্দর, কোনো অসুবিধা নেই। হঠাৎ একদিন দুপুরবেলা হঠাৎ আমার মেয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছিল, আমি তখন বাথরুমে, চিৎকার করে উঠল, মা! আমি শুনেই
বাথরুম থেকে ছুটে আসলাম, তবে মাথায় শ্যাম্পুটা ঢেলেছি ওই অবস্থায়। আমি বললাম, কি হলো, কি তুই চিল্লাচ্ছিস কেন এরকম ভর দুপুর বেলা? এরকম চিৎকার করে কেউ? আমাকে মেয়ে বলল, ও মা, মা আমি কি দেখলাম জানো মা? আমি বললাম, কি? বললো, মা তুমি বিশ্বাস করো মা, রান্নাঘরে একজন মহিলা মা দাঁড়িয়েছিল মা, কিরকম করে মাথাটা নিচু করে, চুলগুলো সামনে পড়া মা। আমি চোখ দেখেছি মা, কি বিকট মা দেখতে, আমার দিকে কিরকম করে দেখছিল মা, আমার খুব ভয় লেগেছে। ওকে মা? আমি বললাম, তুই ভুল দেখেছিস, ভুল দেখেছিস তুই। আরে পাগলি, ওটা কেউ না, তুই ভুল দেখেছিস, সারাক্ষণ ভূতের বই দেখবি হবে না। আমার মেয়ে বলল, মা লুকিও না মা, এই বাড়িতে আগে কি হয়েছে পুরনো ইতিহাস আমি জানি মা, আমারও এখানে বন্ধু বান্ধব ফ্ল্যাটে অনেক 5 মাস হয়েছে মা, আমাকে মিথ্যা কথা বলো না মা। ওটা কে ছিল মা? এরম করলে মা তুমি আমাকে হোস্টেলে দিয়ে দাও, আমি এখানে থাকবো না। আমার মাথায় বজ্রঘাত ভেঙে পড়ল। আমি কি করব, কি করব? 5 মাস পর আবার দেখা দিচ্ছে কেন? এ কি, কি হচ্ছে? মেয়েকে আমি কি বলবো? আমি মেয়েকে হোস্টেলে দিয়ে দিলে আমি একা থাকবো কি করে? একটা মাত্র আমাদের কন্যা সন্তান। মেয়েকে বোঝালাম, অনেক করে বোঝালাম। মেয়ে বলল, মা আমি খুব ভয় পেয়েছি মা, এরকম যদি আবারও দেখি মা, আমি হার্ট ফেল করবো মা, আমি বাঁচবো না, আমি মরে যাব। আমি মেয়েকে বললাম, চুপ কর, ওসব বাজে কথা বলিস না, কিচ্ছু হবে না, আমাদের কষ্ট করে এখানেই থাকতে হবে, কোথায় পাবো এত টাকা? এই ফ্ল্যাটটা খুব কষ্টে কিনেছি, থাকতে দে মা, এরম করিস না। আমি তোকে কোনো ভালো ওঝা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে তোর যাতে শরীরে কিছু না করতে পারে তোকে মাদুলি পরিয়ে আনবো, আমরা তো আছি। মেয়ে কি করবে? মেয়ে বলল, আমার আর ভালো লাগছে না, জানি না, আমাকে হোস্টেলেই দিয়ে দাও, আমি এখানে আর থাকবো না। যাই হোক, কোনো রকম ওকে বোঝালাম, কোনো রকম বোঝালাম। সেই সেই দিনটা আমি মনে মনে একদম ভেঙে পড়েছি, একদম। কি হচ্ছে এগুলো? এখানে এসেও শান্তিতে থাকতে পারছি না, যাব কোথায়? টাকা পয়সা কিছুই তো নেই, কোনো রকমে দিন চলছে, কি করব? আমার হাজবেন্ড ঘুরে ঘুরে টিউশনি করে, কোথায় পাবো এত টাকা যে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে অন্য জায়গায় যাব? এই ফ্ল্যাট তো কেউ কিনবেও না, সবাই তো জানে ভুতুরে ফ্ল্যাট, আর অন্য জায়গায় যাব দাম তো পাবো না, আর পুঁজিও জমানো নেই, কি করব? দিশেহারা। হাজবেন্ডকে বলতে হাজবেন্ড বলল, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় না যেই দিন আমরা মারা যাব সেই দিনই আমরা রক্ষা পাবো। 25টা বছর শ্বশুর বাড়িতে তুমি কাটিয়েছো কষ্টে, আর এখন দেখো এই ফ্ল্যাটে এসেও আমাদেরকে কষ্টে কাটাতে হচ্ছে, আমরা কি সুখ শান্তির মুখ কোনোদিন দেখবো না? আমরা 3জন একদম ভেঙে পড়লাম, আমরা 3টে মানুষ একদম শান্ত হয়ে গেলাম, কারোর সাথে কথা বলতাম না, বাইরে কোথাও বেরোতাম না, কোথাও যেতাম না। আমরা 3টে মানুষ একদম ঘরের মধ্যে বন্দি। মেয়েটাকে কোনো রকম পড়াশোনা করাচ্ছি, আর যেরকম চলছে সেরকম চালাচ্ছি। ঠাকুর দেবতা পুজো করতাম, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, ওনাদেরকেই ডাকছি। বাড়িতে ঠাকুর রয়েছে, তারপরেও বাড়ির মধ্যে এরকম পেত আত্মা ঘুরে বেড়াচ্ছে। পুরুষ কোনো আত্মা দেখতে পারিনি, একটা মহিলার আত্মা দেখতাম, প্রায় থেকে থেকে দেখতাম। একদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে আমি উঠলাম, থরপর থরপর করে উঠে বসলাম। জানি না কেন ঘুম ভাঙলো, কোনো কি শব্দ শুনেছিলাম না কি জানি না, হঠাৎ ঘুমটা ভাঙলো, চোখটা খুললাম, খুলে না চারপাশে দেখছি, রে ঘুম ভাঙলো কেন? দেখলাম গলা টলা পুরো ভিজে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আমি উঠে বসলাম, ফ্যানটা কি চালাবো? উঠে বসলাম, দেখি ঘরের বাইরে আমাদের গেটটা ভেজানো থাকে, কারণ মেয়ে যদি ভয় পায় ছুটে আসবে। ঘরের গেটটা ঠিক এতটা খোলা, এতটা খোলা, অ্যাকচুয়ালিও লক না করলে ওই গেটটা পুরো চাপে না, ও আস্তে আস্তে ক্যাচ 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 শব্দ করে খুলে যায়। ঘরের গেটটা হালকা খোলা।
আমি দেখে বললাম ঘরের গেটটা খোলা, একটা গায়ের মধ্যে না কিরকম ভয় ভয় কাটা দিল। আমি ভাবলাম একটু মেয়েটাকে দেখে আসি। নিজের ফ্ল্যাটে টাকা দিয়ে কেনা, নিজেরা থাকতে ভয় পেতাম। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ভয় কাজ করতো। কোনো রকমে গিয়ে মেয়ের ঘরে উকি দিয়ে যখন আসছি, তখন পরিষ্কার আমি দেখলাম রান্নাঘরের ওইখান থেকে বাথরুমের দিকে সেই মহিলা কুঁজো হয়ে চুলটা মুখের সামনে পড়ে আছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে বাথরুমের দিকে চলে গেল। আমি দেখে ছুট্টে ঘরে গিয়ে ভিতর থেকে গেটটা লক করে দিয়ে শুয়ে পড়ি। আমার হাজবেন্ড আমার নড়াচড়া দেখে বলল, আবার কি হলো? আমি বললাম, ওই যে আবার দেখলাম বাথরুমের দিকে গেল। আমার হাজবেন্ড বললেন, এরকম করে কতদিন চলবে সুপর্ণা? আমি বললাম, আমি জানি না। দুজনের মধ্যে চরম অশান্তি লাগলো সেই রাতেই। আমার হাজবেন্ড ওই অশান্তি ভোগ করছিল, বাইরে বেরোনোরও ইচ্ছে ছিল, কিন্তু জেনে শুনে রাজাদা বলেই দিয়েছিলেন এই ফ্ল্যাট নিতে চায়নি, কিন্তু আমি জোর করেছিলাম, টাকা ছিল না বলে। কম টাকার মধ্যে যাতে আমি থাকি, কম টাকার মধ্যে যাতে আমি ফ্ল্যাটটা পাই, তার জন্য। আমি কি করব? হাজবেন্ডের সাথে তুমুল অশান্তি, চূড়ান্ত রাতের অশান্তি হচ্ছে। কি করব? কি করব? হঠাৎ হঠাৎ কি করব? কিছু করার নেই তো, কিচ্ছু করার নেই, এরকম করেই থাকতে হবে। আমি ভাবলাম না, এবার যা হয় হোক, যে আছে আছে। আমি যখন কিনেছি এই বাড়ি আমার, আর এই অঙ্গীকার আমার ভূতের বাড়িতে আমিও করেছিলাম, এই বাড়ি আমার। কিছু কিছু পেত আত্মা থাকে, কিছু কিছু পেত আত্মা থাকে যাদের সরানো এত সহজ হয় না। আমিও আমার ভূতের বাড়িতে অনেক চেষ্টা করি, অনেক, পারিনি পারিনি। দিদিভাই বলেন আমি ওঝা তান্ত্রিক কোথায় না গেছি, বাড়িতে নিয়ে এসছি, প্রচুর টাকা খরচা করেছি, কিন্তু কোনো মতে সেই আত্মার মহিলা বাড়ি থেকে সরেনি, আমার ফ্ল্যাটের মধ্যেই থাকতো। লাস্টে আমি স্বীকার করলাম, চল আমি থাকবো তোর সাথে, তুই কত ভয় দেখাবি দেখা। দিদিভাই বলেন, ম্যাডাম আমি এখনো হাওড়ার কদমতলায় এই ফ্ল্যাটে ভূতের সাথে বাস করছি, এখনো আমি রইছি এই ভূতের সাথে। একটা পেত আত্মা কিচ্ছু করে না। কখনো রান্না করছি, আমার পেছনে দাঁড়িয়ে আছে, কখনো চলে যাচ্ছে, খাচ্ছি, দেখছি মেঝেতে বসে রয়েছে, আমি যেন দেখতেই পাচ্ছি না। সাহস নিজের মন থেকে জুগিয়েছি, কারণ নালে আমি আর আমার স্বামী দুজনে শেষ হয়ে যাচ্ছিলাম। কি করব? কি করব? এখন তো আমি মাঝে মাঝে তাকে গালিগালাজও করি। হ্যাঁ, এখন আমি তাকে গালিগালাজ করি, অনেক কথা বলি, অনেক কথা। কি করব? আমার তো কিছু করার নেই, কারণ আমি ওই ফ্ল্যাট ছেড়ে যাওয়ার মতো ক্ষমতা, আর্থিক অবস্থা আমার নেই। আমি কোথায় যাব? ভাবতে পারছো? এরকম অনেক জায়গায় আছে আত্মার সাথেই মানুষ বসবাস করে, আছে। দিদিভাই বলেন, আমার মেয়ের শরীরটা মাঝে মাঝে খারাপ হয়, আমি তার জন্য প্রোটেকশন দিয়েছি, আমি তার জন্য মায়ের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছি। দিদিভাই দাদাভাইও খুব তাড়াতাড়ি নিজেদের শরীরটা বন্ধন করিয়ে নেবেন, আর ফ্ল্যাটটাও বন্ধন করানো হবে। তারপর দেখা যাক, সেই আত্মা যদি না যায় তারপর আমি যাব। অ্যাকচুয়ালিও সেই মহিলার আত্মা কিন্তু কাউকে ক্ষতি করে না, কাউকে ক্ষতি করে না, শুধু সে ওখানে দেখা দেয়, তার অস্তিত্ব বোঝায়। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আমার তো বেশ লেগেছে, বেশ লেগেছে। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকবে তোমাদের কাছে। প্রথম রাত দিদিভাই আনুমানিক কটার সময় সেই ঠক ঠক শব্দ শুনে উঠেছিল? প্রশ্ন রইল তোমাদের কাছে, একটাই প্রশ্ন রইল। আমি জানি তোমরা সবাই ইন্টেলিজেন্ট, খুব মনোযোগ সহকারে শোনো। আজকের প্রশ্ন একটাই রইল। চলো তোমাদের তাড়াতাড়ি কমেন্টের নামগুলো বলি, তারপর আজকের মতো ইতি করে
আবার আগামীকাল আসবো দুপুরবেলা রাতে। আজকেও দুপুরে কিন্তু শোনা কথায় দারুণ একটা ঘটনা আসছে, যারা দেখোনি দেখে নিও। চলো। প্রথম কমেন্ট করেছে রেশমি ভট্টাচার্যা, এই রকম ভাবে সত্যি কোনো গাছের নিচে টয়লেট করতে নেই, একদম ঠিক। তারপর আমাদের স্নেক ভিডিও ফ্যান আমাদের ভাই পরপর 3টে 4টে 5টা কমেন্ট করে, 6টা কমেন্ট করে। তারপর ভারতী মোবাইল, কেন বলো তো তোমার নাম আমি পড়বো না? অবশ্যই আমি দেখলে সবার নাম পড়ি। তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, তারপর বলেছো টুম্পা, তারপর টুম্পা কমেন্ট করেছো তিলাক তিলাকেশ্বর কর, আচ্ছা ভালো লাগলো। টুকাই বেড়া দিদি ভাই, তারপরে টুকাই বেড়া দিদি ভাই, তারপরে কিং কোপরা কমেন্ট করেছো, তারপরে কৃষ্ণা মুখার্জি দিদি ভাই, পূজা যাদব, তারপর সুমনা ভট্টাচার্যা, তারপর উমা ঘোষ। আজকের মতো কমেন্ট, এত তো কম কমেন্ট ছিল না, বুঝতে পারছি না। কমেন্ট মনে হচ্ছে শো করছে না, কারণ আমি ঘটনায় যখন দেখছিলাম অনেক কমেন্ট ছিল, বাট জানি না কমেন্ট আমার কাছে শো করছে না। যেই কটা কমেন্ট আমি পেয়েছি আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা নিজেরাই দেখো। এটা হচ্ছে কমেন্ট সেকশন, এই দেখো, এই দেখো, এই কটা কমেন্ট। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো। চলো দেখা হবে কালকে দুপুর 3টে শোনা কথায়। টাটা।